সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার, দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রেপ্তারের তারিখ হতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। সরকারের সাথে সমন্বয় করে কাজ করবে দুদক। ইন্টারপোল গ্রেপ্তার করেছে, বাংলাদেশ সরকার উদ্যোগ নেবেন, তার প্রেক্ষিতে দুদক তার প্রকৃতি পাবে। রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল গ্রহণ হাইকোর্টের, অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চায় রাষ্ট্রপক্ষ। জেল আপিল মঞ্জুরের আদেশটি তারা সেকশনে পাঠিয়ে দেবেন এবং আমরা প্রত্যাশা করি সেটা যাওয়ার পরেই রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক দূর এগিয়ে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। চুয়াডাঙ্গা ও কুড়িগ্রাম সীমান্তে 20 জনকে পুষিনের চেষ্টা বিএসএফ এর, বিজিবির বাধা। কুষ্টিয়ার শূন্যরেখায় 12 জনের অবস্থান। লাইসেন্স বাতিলে বিপাকে 8 দিনে ভর্তি রোগীরা। নারায়ণগঞ্জ হাসপাতালের পরিবেশ নিয়ে সিভিল সার্জনকে ভৎসনা স্বাস্থ্যমন্ত্রীর। সিভিল সার্জন সাহেব, আপনাকে 5 দিন পর্যন্ত টাইম দিয়ে গেলাম, আপনার কিচেন থেকে সকল জিনিস বের করতে হবে। আজকের মধ্যেই শান্তি চুক্তি সম্পন্ন করতে অনড় ট্রাম্প, আরও সময় চায় তেহরান। লেবানন প্রশ্নে অচল অবস্থার শঙ্কা। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি তাসনিম অর্থী এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। দুর্নীতি ও অর্থ পাচার সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে রবিবার সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুদক জানায়, পাসপোর্ট জালিয়াতি, 74 কোটি টাকার অবৈধ সম্পদ, ব্যাংকের ঋণ জালিয়াতি সহ মোট 6টি মামলার আসামি বেনজির আহমেদ। বাংলাদেশের এক আলোচিত চরিত্রের নাম বেনজির আহমেদ। র্যাব আর পুলিশ প্রধান থাকাকালীন যার দমন পীড়নের ভয়ে ততস্থ থাকতেন বিরোধী মতের রাজনীতিকরা। বিভিন্ন সময় দখল, দুর্নীতি সহ নানা অভিযোগ থাকলেও আওয়ামী লীগের আমলেও হালে পানি পায়নি তেমন একটা, বরং ক্ষমতার দাপটে সবকিছুকে তুচ্ছজ্ঞান করতেন তিনি। তার ব্যাপক অনিয়ম দুর্নীতির খবর প্রকাশ করেছিল নিউজ 24। পরে 24-এর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের আগেই বিদেশ পালিয়ে যায় বেনজির। দীর্ঘদিন কোনো হদিস না মিললেও রোববার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুবাইয়ে তার গ্রেপ্তারের খবর। গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশের মাটিতে বেনজিরকে আটকের ঘটনা বাংলাদেশ পুলিশের অনেক বড় সাফল্য। গ্রেফতারের তারিখ হতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। এর পরপরই দুর্নীতিগ্রস্ত সাবেক এই আইজিপির গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় দুদক। পাসপোর্ট জালিয়াতি, 74 কোটি টাকার অবৈধ সম্পদ, ব্যাংকের ঋণ জালিয়াতির মোট 6 মামলার আসামি বেনজির। সাবেক আইজিপি বেনজির আহমেদ বিভিন্ন সময়ে জালিয়াতি করে একাধিক পাসপোর্ট তিনি গ্রহণ করেছেন। ইন্টারপোলের 2টা মামলার বিষয়ে চিঠি পাঠিয়েছিলেন আমাদের তদন্ত কর্মকর্তা। পাসপোর্ট জালিয়াতির মামলা, আর একটি মামলা ছিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। র্যাব পুলিশকে ব্যবহার করে গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে গ্রেপ্তারের পর কতটা সহজ হবে তাকে ফিরিয়ে আনা? সহসাই কি সম্ভব হবে তাকে বিচারের মুখোমুখি করা, নাকি আছে আইনি জটিলতা? আইনজীবীরা বলছেন, 2024 সালে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দণ্ডিত অপরাধী বিনিময় চুক্তি করেছে বাংলাদেশ। তবে দেশে ফিরিয়ে দ্রুত বিচার নির্ভর করছে দুই দেশের সরকারের আন্তরিকতার উপর। ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের পাহাড় গড়ে তোলা সহ নানা অভিযোগ রয়েছে বেনজিরের বিরুদ্ধে। বিস্তারিত মাসুদ আল আবনির রিপোর্টে।
ক্ষমতার অপব্যবহার, বেপরোয়া কর্মকাণ্ড আর আলাদিনের চেরাগের মতো বিপুল অবৈধ সম্পদ অর্জন করে নানা আলোচনা আর সমালোচনার ঝড় তোলা সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের দেশত্যাগের পর থেকেই প্রশ্ন ছিল কোথায় তিনি। অবশেষে অবসান হলো সব জল্পনা কল্পনার। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার সাবেক এই প্রভাবশালী পুলিশ প্রধান। দেশে গড়েছেন সম্পদের পাহাড়, বিদেশেও রয়েছে একাধিক ব্যবসা ও বাড়ি। গোপালগঞ্জের শাহপুরে গড়ে তুলেছেন সাফানা ইকো রিসোর্ট নামের অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এক রাত থাকতে গুনতে হয় 15,000 টাকা। আছে বিশাল আকৃতির 15টি পুকুর, দৃষ্টিনন্দন ঘাট, পানির কৃত্রিম ঝর্ণা, আলোর ঝলকানি ও বিলাসবহুল ডুপ্লেক্স কটেজ। বিদেশি শিল্পীদের নিপুণ হাতে তৈরি স্থাপত্য নকশা। প্রায় 1400 বিঘা জমির উপর নির্মিত এই ইকো রিসোর্টে সাগরের কৃত্রিম ঢেউ খেলানো সুইমিং পুলও রয়েছে। আছে হাজারের বেশি ভিয়েতনামি নারকেল গাছ সহ বিভিন্ন ফল ফলাদির গাছ। শুধু এই ইকো রিসোর্টই নয়, পুলিশের সাবেক এই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও 2 মেয়ের নামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। দেশের বিভিন্ন এলাকায় তার নামে অন্তত 6টি কোম্পানির খোঁজ পাওয়া যায়। রাজধানীর অভিজাত এলাকাগুলোতে রয়েছে বেনজির আহমেদের অঢেল সম্পদ ও ফ্ল্যাট। 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিং ও 5 তারকা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে 2 লাখ শেয়ার। বনের জমি, ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা নামের একটি রিসোর্টের মালিকানায় যুক্ত হন বেনজির। পূর্বাঞ্চলে ডুপ্লেক্স বাড়ি ও জমিও আছে। গ্রেফতারের পর এবার দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রতি জোর দিচ্ছেন আইনজীবীরা। বন্দি বিনিময় চুক্তিও আছে, সেই চুক্তির আন্ডারে অতি দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয় যদি উদ্যোগ নেয় তাকে গ্রেপ্তার করে যে গ্রেপ্তার করেছে সেই সফল পরিসমাপ্তি আমাদের দেশে ফেরত আনার মধ্য দিয়ে সম্পন্ন করা খুবই সম্ভব। ফিরিয়ে আনার বিষয়ে এই আইনজীবী বলছেন, দণ্ডিত বন্দি বিনিময় চুক্তি রয়েছে বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতের। ফিরিয়ে এনে দেশে বিচারের মুখোমুখি করা সম্ভব। দুদক তার বিরুদ্ধে যে মামলা করেছে ট্রায়াল অতি দ্রুত সম্পন্ন করা খুবই জরুরি। বেনজিরের ক্ষেত্রে যাতে আর কোনো কালক্ষেপণ না হয়। আইনি প্রক্রিয়া ভেরি সিম্পল, যেহেতু ইন্টারপোলের অনুরোধে গ্রেপ্তার হয়েছে, ট্রিটির অধীনে গ্রেপ্তার হয়েছে, সুতরাং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত তাকে দেশে আনা, এটি আইনি প্রক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এখন অ্যাক্ট করবে। পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদ আইজিপি, এর আগে র্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠে আকাশচুম্বী দুর্নীতির অভিযোগ। দুদকের মামলার পর বেনজির আহমেদ দেশ ছাড়লে বাংলাদেশ সরকারের আবেদনের প্রেক্ষিতে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল ইন্টারপোল। মাসুদ আল আবুরি, নিউজ 24, ঢাকা। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের লালসার শিকার এলাকার অসংখ্য খেটে খাওয়া কৃষক পরিবার। এসব কৃষকের কারো জমির বায়না দিয়ে ভোগ দখলে গিয়েছেন, কারো জমির দামই দেননি। জায়গা জমি জোর করে নিয়ে যাওয়ায় কেউ কেউ দেশ ছেড়ে রাতের আধারে ভারত গিয়েছেন রয়েছে এমন অভিযোগ। তবে এখন ন্যায্য অধিকার চান ভুক্তভোগীরা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ মাত্র কয়েক বছরই গ্রাস করেছেন 1500 থেকে 1600 বিঘা সম্পত্তি, যার বেশিরভাগই সংখ্যালঘু পরিবারের, যা জোর করে নেওয়া হয়। গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের সাফানা ইকো রিসোর্ট নামে এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। একক পরিবারের জন্য বানানো এসব কটেজের পেছনে ব্যয় হয়েছে অর্ধ কোটি টাকারও বেশি। যাতায়াতের জন্য সরকারি খরচে বানানো হয়েছে পাকা সড়ক। ভয়ভীতি দেখিয়ে এসব জমি লিখে নেওয়া হলেও ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। জোর করে জমি লিখে নেয়া, বায়নার টাকা দিয়ে জমি দখলে নেয়া, ভয় দেখিয়ে দেশ থেকে বাধ্য করে সব হাতিয়ে নেওয়া হয়েছিল। রয়েছে নির্যাতনের অভিযোগও। আমার জায়গায় তারা বালু ভরাট করিয়া জোর করিয়া এটা স্থাপন করছে। আমার এক শরিক, তারা যুদ্ধের সময় ইন্ডিয়া থাকতো, তাদের নামে জমিটা লিখে নেওয়ার একটা হুমকি দিয়ে পরবর্তীতে আমরা যারা ছিলাম তখন সম্মত হয়েছি যে সে পাওয়ারফুল লোক, কি করার, হ্যাঁ, বাধ্য হয়ে একবার শেষ পর্যন্ত আমাদের হয়েছে। কিন্তু ইন্ডিয়া যখন আমরা চলেছি, দাদা তুই ওখানে টিকতে পারবি না, তুইও অন্তে চলে আয়।
তবে এখন চোখ খুলেছে মানুষের, তারা চান ন্যায্য অধিকার। দ্রুত বেনজিরকে বিচারের আওতায় এনে অসহায় ও সংখ্যালঘুদের জমি ফিরিয়ে দেয়া হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইসলামী ছাত্র শিবিরের নিখোঁজ নেতা মোহাম্মদ জিসান মিয়াকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যকে কেন্দ্র করে সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে 300 বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর পয়েন্ট অফ অর্ডারে ফ্লোর নিয়ে কথা বলেন বিরোধী দলীয় উপনেতা সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের। স্বরাষ্ট্রমন্ত্রী 300 বিধিতে বক্তব্য দেওয়ার পর জিসান ইস্যুতে কথা বলার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ নিয়ে বেশ কিছুক্ষণ উত্তপ্ত থাকে অধিবেশন কক্ষ, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এক্সপ্যান্ড করার দাবি জানান বিরোধী দলীয় উপনেতা। পরে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, শুরু হয় সংসদের স্বাভাবিক কার্যক্রম। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। আপিলে স্বপ্নার দাবি, হত্যাকাণ্ডে তিনি জড়িত নন। আর পারিবারিক অশান্তি এবং মাদকাসক্তির কথা বলেছেন সোহেল। এদিকে হাইকোর্টের বিশেষ বেঞ্চে দুটি মামলার ডেথ রেফারেন্স এবং আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। মাত্র কয়েক কার্যদিবসেই বিচারিক আদালতে শেষ হয় রামিসা হত্যাকাণ্ড এবং ধর্ষণ মামলার বিচার। এবার সেই দ্রুত বিচার প্রক্রিয়ার ধারা হাইকোর্টেও অব্যাহত থাকার আশা রাষ্ট্রপক্ষের। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। স্বপ্না আপিলে দাবি করেছেন হত্যাকাণ্ডে তিনি জড়িত নন, আর সোহেল রানা পারিবারিক অশান্তি, অভাব ও মাদকাসক্তির কথা উল্লেখ করেছেন। যে কারণ হিসেবে উল্লেখ করেছেন তার মাধ্যমে তিনি এই ঘটনা স্বীকার করেছেন ঘটনার, এবং সেক্ষেত্রে তিনি কয়েকটি এক্সট্রেনিয়াস ফ্যাক্টরকে উল্লেখ করেছেন। তার মধ্যে হচ্ছে তার পারিবারিক অশান্তি, তার মধ্যে উল্লেখ করেছেন তার মাদকাসক্তি, নেশাগ্রস্ততা। তো এগুলো আপিল করার ক্ষেত্রে অনেক সময় অনেকে পিলি নেয়। এগুলো চূড়ান্ত বিবেচনা হবে যে নিম্ন আদালত যে রায় দিয়েছেন যথোপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে সেই রায়টি দিয়েছেন কিনা। নারী ও শিশু নির্যাতনের মামলাগুলো শুনানির জন্য হাইকোর্টে গঠিত হয়েছে বিশেষ বেঞ্চ। এই বেঞ্চে আসিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। আসিয়ার মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানি অনুরোধ করেছিলাম, আবেদন জানিয়েছিলাম। জেল আপিল মঞ্জুরি আদেশটি তারা সেকশনে পাঠিয়ে দেবেন, এবং আমরা প্রত্যাশা করি সেটা যাওয়ার পরেই রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক দূর এগিয়ে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। হাইকোর্টের বিশেষ বেঞ্চে রবিবার 20টি মামলার 48 জন ফাঁসির আসামি ডেথ রেফারেন্স শুনানির জন্য কার্যতালিকায় ছিল। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন মায়ের ডাকের গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রবিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তারা। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে নতুন অর্থ বছরের জাতীয় বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন সংগঠনটির সদস্যরা। এদিন দুপুরে জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ গ্যালারিতে সংগঠনটির 26 জন সদস্য বাজেট অধিবেশনের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিআরটি এর প্রকল্প নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিশেষজ্ঞরা বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রী সেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে নিজেদের পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের আটক সরকারের কৃতিত্ব নয়, এটি ইন্টারপোলের কৃতিত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রবিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, পশিন ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে এবং বিষয়টি স্পষ্ট করা উচিত। তিনি অভিযোগ করেন, এ নিয়ে আলোচনা ঠেকাতে চাপ দেয়া হচ্ছে। জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষায় বিরোধী দল হিসেবে তারা অঙ্গীকারাবদ্ধ বলেও জানান জামায়াত আমির। যেই হোক, যত ক্ষমতাধর ব্যক্তি হোক, যদি কেউ দেশ এবং জাতির বিরুদ্ধে অপরাধ সংগঠন করে থাকে
তাকে আইনের আওতায় আনতে হবে। এইটা বাংলাদেশের একটা অ্যাচিভমেন্ট, কিন্তু মূল অ্যাচিভমেন্টটা হবে আপনার প্রশ্নটাই সঠিক, যদি তাকে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা, বিচারের মুখোমুখি করা হয়। লাইসেন্স বাতিলের পর অনিশ্চয়তায় পড়েছে আদ্দিন হাসপাতালের চিকিৎসা সেবা। ভর্তি থাকা শিশু ও রোগীদের নিরাপদ স্থানান্তর এবং চিকিৎসা অব্যাহত রাখা নিয়ে উদ্বিগ্ন স্বজনরা। এখনও সেখানে ভর্তি আছেন শতাধিক রোগী। এদিকে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানাতে প্রস্তুতি নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। 4 দিন বয়সী রামিসা, আদ্দিন হাসপাতালে তার জন্ম। যেদিন সে পৃথিবীর আলোয় আসে সেদিনই বাতিল হয় আদ্দিনের লাইসেন্স। ফলে বিপাকে পড়ে নবজাতক রামিসার পরিবার। চিকিৎসা দিছে, কিন্তু মনে করেন এই যে গ্যাঞ্জামের কারণে ঠিক কথা আমরা রোগীর মন শান্তি না মনে করেন। আমরা জানি যে আমার এই ছোট যে 4 বছর আগে কিন্তু 2022 সালে আমার মেয়ের আমি এই জায়গাতে চিকিৎসা করে নিয়েছি। ওই সুবাদে ভালো পাইছি দেখে আমি কিন্তু আবার এই জায়গায় আছি। রামিসার পরিবারের মতো বিপাকে পড়েন হাসপাতালে ভর্তি থাকা আরও অনেক রোগী ও তাদের স্বজনরা। শনিবার পর্যন্ত ভর্তি ছিল 234 জন রোগী। রবিবার সকালেও একাধিক শিশু রোগীকে নিয়ে অভিভাবকদের হাসপাতাল ছাড়তে দেখা যায়। অনেক শিশু ভর্তি আছেন এনআইসিইউতে, সিট পাচ্ছেন না অন্য হাসপাতালেও। অভিভাবকরা বলছেন সংকটাপন্ন অবস্থায় তাদেরকে সরিয়ে নেওয়াও ঝুঁকিপূর্ণ। আমি মিরপুরে ফোন দিচ্ছি, এখানেও সিট নাই। তারপরেও ইসলাম ব্যাংকে একটু আগে ফোন দেওয়া হয়েছে, এখন ওনারা বলছে জানাবে, কোনো সিট পাওয়া যাচ্ছে না। মানে যেমন হামিদুর কথা বলে সিট নাই। আমাদের বলছিল 6টা হাসপাতাল করা, সরকার সিদ্ধান্ত দিয়েছে 6টা হাসপাতাল, কিন্তু এখন আমরা 3টা 4টার সাথে যোগাযোগ করছি, ওখানে কোনো এনআইসিউ নাই। সুতরাং এনআইসিউ না থাকলে আমরা কোথায় নিব? ঈদের আগের দিন 27 মে আদ্দিন হাসপাতালের 6 নবজাতকের মৃত্যু হয়। তদন্তে উঠে আসে হাসপাতালের অবহেলার কথা। এরপর 11 জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের ঘোষণা দেয়। হাসপাতাল ছাড়তে শুরু করেন রোগী ও তাদের স্বজনরা। ভর্তি হচ্ছেন না নতুন কোনো রোগীও। আমরা আসছি বুধবার দিন রাত 10টার দিকে, আমাদের সিজার হয়েছে 12:50-এ। বলছে যে আপনারা এমনি তো বাবু সুস্থ আছে, আপনারা যাইতে পারেন। এর জন্য আমরা আর কি চলে যাচ্ছি। এখানে এসে আমার একটু কর্মসংস্থান হয়েছে, আর যদি এখানে পরিস্থিতি সৃষ্টি হয় আমি আমার পরিবারকে কিভাবে সামলাবো? এর দায় কি সরকার নেবে? স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 30 দিনের মধ্যে আপিল করতে পারবে আদ্দিন হাসপাতাল। সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল করবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। সারা দেশের 20টি বিশেষায়িত হাসপাতালের জন্য থাকবে অত্যাধুনিক 5টি অ্যাম্বুলেন্স এবং 4টি হেলিকপ্টার। ভার্চুয়ালি 10টি জেলায় আইসিইউ ইউনিট উদ্বোধনের সময় এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশ দেখে ক্ষোভ ঝাড়েন মন্ত্রী। ঠিক করতে জেলা সিভিল সার্জনকে দেন 3 দিনের সময়। ফুয়াদ হাসানের ক্যামেরায় শরীফ সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রবিবার সকালে নারায়ণগঞ্জ শহরের সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। সিভিল সার্জন সাহেব মনে কিছু নেবেন না, উই আর এ টিম। একটা হাসপাতাল আসবে, সচিব আসবে, মন্ত্রী আসবে, ডিজি আসবে। আমি দেখলাম আপনার হাসপাতাল অবস্থা। আই এম ভেরি সরি টু সে, আপনাকে 25 দিন পর্যন্ত টাইম দিয়ে গেলাম। আপনার কিচেন থেকে সকল জিনিস বের করতে হবে। পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ভার্চুয়ালি 10টি জেলার নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ উদ্বোধন করেন মন্ত্রী। স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। 20টা হাসপাতাল হবে সারা বাংলাদেশে, 1000 বেড, 18টা, 2টা থাকবে মেয়েদের জন্য স্পেশাল, 5টা করে অ্যাম্বুলেন্স দেওয়া হবে, অত্যাধুনিক অ্যাম্বুলেন্স, 4টা হেলিকপ্টার আসবে এই প্রজেক্টে, এই হেলথ স্কিমে। সারা দেশ থেকে ইমার্জেন্সি রোগীদেরকে বহন করে সদর অথবা ঢাকা সেন্ট্রাল হাসপাতালে নেওয়ার জন্য। এ সময় উপস্থিত অন্যান্য বক্তারা জেলা হাসপাতালের অব্যবস্থাপনার কথা তুলে ধরে প্রতিকার দাবি করেন। সকলকে সেই পরিবর্তনের দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান মন্ত্রী। টেক্সট রিপোর্ট, নিউজ 24। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদের সব নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বোর্ডের সার্বিক দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন। রবিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে গভর্নরের মিটিংয়ের পর রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংক কোম্পানি আইন 1991 এর প্রদত্ত ক্ষমতা বলে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে ব্যাংকটি সুশাসন নিশ্চিত করা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকিং কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির সময় নিয়ে আবারও বিরোধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। রবিবারই চুক্তি সই হবে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন চুক্তির পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, তবে এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তেহরান। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলা চলছেই।
কূটনৈতিক সমঝোতায় পৌঁছাতে বারবার মতবিরোধে জড়াচ্ছে ওয়াশিংটন তেল আবিব। তবে রোববারে তেহরানের সাথে শান্তি চুক্তি করে হরমুজ প্রণালী খুলে দেয়া হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়ামও ধ্বংস করা হবে। কূটনৈতিক এই চাপের মধ্যেও নতি স্বীকারে নারাজ ইরান। ওয়াশিংটনের নির্ধারিত সময়ে নয়, তবে কয়েকদিনের মধ্যে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সাফ জানিয়েছেন প্রাথমিক যুদ্ধবিরতির 60 দিন পরেই পরমাণু সহ অমীমাংসিত ইস্যুতে আলোচনায় বসবে তারা। যদিও 24 ঘন্টার মধ্যে শান্তি চুক্তির ইঙ্গিত দিয়েছিল মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও। এছাড়া ইরান যুদ্ধবিরতিতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের তাগিদ দিলেও থেমে নেই হামলা। উল্টো দেশের নাভাতি এলাকায় অভিযান চালিয়ে হত্যাযজ্ঞে মেতেছে দখলদার সেনারা। এমনকি দেশের সশস্ত্র গোষ্ঠীর বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যার দাবিও করেছে তারা। ইসরায়েলি আগ্রাসনে লেবানিজ সেনারা হাত গুটিয়ে বসে থাকলেও জবাব দিচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা। তারা তেল আবিবকে লক্ষ্য করে গেল 24 ঘন্টায় 22 বার রকেট হামলা চালিয়েছে। নীরব দাস, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।